রাজধানীর ডেমরায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পাথর জব্দ। সিলেট থেকে লুট করে আনা হয়েছিল বলছে র্যাব। সাদৃশ কিছু পাথর আমরা কয়েকটা গদিতে এরকম দেখতে পাই এবং সেটা নিয়ে আমাদের কার্যক্রম শুরু করি এবং পরবর্তীতে আমরা জানতে পারি যে এই পাথরগুলো মূলত ওই জায়গা থেকেই এসেছে। ঠাকুরগাঁয়ের সরকারি গোডাউনের ৪৫ টন চাল নিয়ে অভিনব চালবাজি। পাচারকারী সিন্ডিকেট আর অনিয়ম ধরা পড়ল যমুনার অনুসন্ধানে। ধামাচাপা দিতে ঘুষের প্রস্তাব। অবাধ নিরপেক্ষ ভোটের জন্য ইসিকে শক্তিশালী করার দায়িত্ব সংশ্লিষ্ট সব পক্ষের, মত বিশ্লেষকদের। নির্বাচন আয়োজনে অতীতের দেয়াল ভাঙাই কমিশনের বড় চ্যালেঞ্জ। সবচেয়ে বড় কথা হলো জনগণের আস্থা অর্জন করা। রাজনৈতিক দলগুলোর আস্থা অর্জন করতে হবে। আস্থার জায়গাটাকে বাড়ানোর জন্য ইলেকশন কমিশনকে দৃশ্যমান কিছু প্রচারণা আনতে হবে। ৭৫-এর ১৫ই আগস্ট সপরিবারে হত্যা করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। দ্বিতীয় বছরের মতো ভিন্ন আবহে পালিত হচ্ছে দিনটি। রাত থেকে ধানমন্ডি ৩২ ঘিরে ব্যাপক নিরাপত্তা। দুই নেতার গ্রুপিং আর আধিপত্যের দ্বন্দ্ব। কুমিল্লার নাঙ্গলকোট বিএনপিতে নেতাকর্মীদের মধ্যে বিভক্তি। কাউন্সিল ও কমিটি গঠন ঘিরে উত্তেজনা। ওরা তো পকেট নেতা, গাইবি কমিটি গাইবি নেতা হয়েছেন। এখন তারা কমপ্লেইন করে, সংবাদ সম্মেলন করে ওখানে, কিন্তু ফিল্ডে আসেন না। লালমনিরহাট ও কুড়িগ্রামে কিছুটা কমেছে নদ নদীর পানি। জলবন্দি নিম্নাঞ্চলে মানুষের ভোগান্তি। তলিয়ে আছে ফসল, রাস্তাঘাট। ভারতের জম্মু কাশ্মীরে ভারী বর্ষণ আর আকস্মিক প্লাবনে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪৬। এখনও নিখোঁজ ২ শতাধিক। চলছে উদ্ধার অভিযান। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। সিলেট থেকে লুট হওয়া প্রায় ৪০,০০০ ঘনফুট পাথর জব্দ করেছে র্যাব। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ডেমরার শীতলক্ষ্যা নদীর তীরবর্তী সারুলিয়ার র্যাব, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে এসব পাথর জব্দ করা হয়। র্যাব জানায়, সিলেটের ভোলাগঞ্জ থেকে লুট হওয়া সাদা পাথর জাহাজে করে সারুলিয়া ঘাটে এনে খালাস করা হয়। গোপন সংবাদে রাত ১১টার দিকে একটি টিম ওই এলাকায় অভিযান চালায়। আমাদের কাছে একটা ইনফরমেশন আসে, যেহেতু আমাদের দায়িত্বপূর্ণ এরিয়া কাঁচপুর যে ব্রিজ আছে সেই সংলগ্ন এই জায়গাটা এখানে আসে, তার প্রেক্ষিতে আমরা আমাদের কার্যক্রম শুরু করি। সাদৃশ কিছু পাথর আমরা কয়েকটা গদিতে এরকম দেখতে পাই এবং সেটা নিয়ে আমাদের কার্যক্রম শুরু করি এবং পরবর্তীতে আমরা জানতে পারি যে এই পাথরগুলো মূলত ওই জায়গা থেকেই এসেছে। এবার এক চালবাজির গল্প শোনাবো আপনাদের। সরকারি গুদামের চাল ঠাকুরগাঁও থেকে আসার কথা ছিল ঢাকায়, কিন্তু সেই চাল মিলল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। অবশ্য ঢাকা থেকে জানানো হলো ৪৫ টন চালই বুঝে পেয়েছে তেজগাঁও সিএসডি। কিভাবে এমন অসাধ্য সাধন হলো? নাহিদ হোসেনের ক্যামেরায় সেটি জানাচ্ছেন তাজনুর ইসলাম। জুন মাসের ১২ তারিখ ঠাকুরগাঁও খাদ্যগুদাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় সরকারি চাল বোঝাই ২টি ট্রাক। নম্বর ঢাকা মেট্রো ট ২০-৬৭-৬০ ও ২০-৬৭-৬১। প্রতিটি ট্রাকে ২.৫ টন করে মোট চাল চাপানো হয় ৪৫ টন। একদিন পর ১৪ জুন পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার আজিজনগর গ্রামে ভাই ভাই হাস্কিং মিলের গুদামে পাওয়া যায় মোট ৫৭ টন চাল, যার মধ্যে ছিল ঠাকুরগাঁও খাদ্য গুদামের সিলমারা ১,৪৯২টি বস্তা, প্রতি বস্তায় ৩০ কেজি করে, মোট প্রায় ৪৫ টন চাল সেখানে। কিন্তু এগুলো তো ঢাকায় যাওয়ার কথা, তেঁতুলিয়ায় এলো কি করে?
তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের এই অভিযানের সময় গুদামের বাইরে রাখা ছিল একটি ট্রাক, যার নম্বর ঢাকা মেট্রো ট 20-6761। পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাক নিয়ে পালায় চালক। তবে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ওই ট্রাক ও চালককে শনাক্ত করা হয়। চালক জানান, ঢাকা মেট্রো ট 20-6760 নম্বরের ট্রাকও একই জায়গায় চাল নামিয়েছে। এত বিপুল পরিমাণ চাল অবৈধভাবে মজুদের ঘটনায় ভাই ভাই হাস্কিং মিলের মালিক শহীদুল ও ম্যানেজার সাদেকের নামে মামলা করেন তেঁতুলিয়া এলএসডির অপারেশন ইনচার্জ রুবেল আলম। বিল খুলতে বললে তারা অস্বীকৃতি জানায়, ওইখানে যারা লেবার ছিল। এরপরে ঘুরতে ঘুরতে সবগুলো রুম খোলার পরে দেখি যে আমাদের ঠাকুরগাঁও সদর এলএসডি লেখা চাউলের বস্তা আছে। দেখার পরে বিষয়টা সন্দেহজনক হয়, কারণ চটের বস্তায় তো চাউল অন্য কোথাও থাকার কথা না। আর চটের বস্তায় চাউল যদি থাকেই, সেখানে কি হিসেবে বিতরণ করা হয়েছে সেটার স্টেনসিল মারা থাকে, কিন্তু এখানে কোনো স্টেনসিল নাই। আমার হাতের এই কাগজটি পাওয়া গেছে ঠাকুরগাঁও এলএসডি থেকে, যেখানে পরিষ্কার করে ট্রাক দুটোর নম্বর আর তাতে চাপানো চাউলের পরিমাণ লেখা রয়েছে। সেদিন সেখান থেকে মোট 45 টন চাল ট্রাকে তোলা হয়েছিল। কাকতালীয়ভাবে পঞ্চগড়ের তেঁতুলিয়াতেও প্রায় 45 টন চাল উদ্ধার করা হয়েছিল, সেটি লেখা রয়েছে মামলার এজাহারে। সিসিটিভি ফুটেজ অনুযায়ী আবার ট্রাক দুটোর নম্বরও মিলছে হুবহু। ঠাকুরগাঁওয়ের এত চাল তেঁতুলিয়ায় গেল কেমন করে, এই প্রশ্নের উত্তর খুঁজতে ফিরে যায় ঠাকুরগাঁও এলএসডিতে। ক্যামেরার সামনে কোনো তথ্য দিতে রাজি নন অপারেশন ইনচার্জ আসাদুজ্জামান। একই মালবোঝাই ট্রাক তেঁতুলিয়ায় যায় কি করে, এ প্রশ্নে তার উত্তর, মালবোঝাই ট্রাক গোদামের গেট পার হওয়ার পর তার দায়িত্ব শেষ। গাড়িটা বের হয়ে তো সবই ডাউনের দিকে ওই ক্ষেত্রে তো আমরা খেয়াল করতে পারবো না, ডানে গেল না বামে গেল না উত্তরে গেল না দক্ষিণে গেল, ওই কথা বলবো না। যদিও সরকারি বিধি বলে অন্য কথা, সেটি উত্থাপনের পর তড়িঘড়ি করে শেষ করেন আলাপ। এক পর্যায়ে নিজের দায় এড়াতে টিম যমুনাকে টাকাও সেধে বসেন এলএসডির পরিদর্শক। না 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 একদমই তেঁতুলিয়ায় মজুদ থাকা বিপুল পরিমাণে চালের বাজার মূল্য প্রায় 24 লাখ টাকা। এবার ঘটনাস্থল তেঁতুলিয়ার আজিজনগরে টিম যমুনা। যার গুদামে এখন পড়ে আছে জব্দ হওয়া চাল, তেঁতুলিয়া এলএসডির ওসি রুবেল আলমের এমন ভান যেন কিছুই জানেন না তিনি। এদিকে ঠিকাদার প্রতিষ্ঠান কুষ্টিয়া ট্রেডিং এজেন্সির প্রতিনিধি শফিকুল ইসলাম তখনও জানেন না এ নিয়ে কাজ করছে টিম যমুনা। বলেই বসলেন নির্ধারিত সময়ে ঢাকায় পৌঁছে দেওয়া হয়েছে 2 ট্রাক চাল। গাড়িতে চলে গেছে, আমাদের মাল রিসিভ হয়ে গেছে। আমাদের মালের কোনো সরকারি মাল তো যেভাবে রিসিভ হয়ে গেছে। আপনাদের গাড়িগুলো কি যমুনা ব্রিজ দিয়ে যায় নাকি ফেরি দিয়ে যায় কাজিরহাট দিয়ে? কোন দিক দিয়ে যায় সেটাও বলতে পারবেন। তো বেশি মাল নিলে আপনারা ওই ব্রিজ দিয়ে কি ফেরি হয়ে যায়। তেজগাঁও সিএসডি চাল যেখানে আসার কথা, তাদের দাবি চাল এসেছে। 45 টন চাল বুঝে পাওয়ার রিসিভ কপিও দেখান পরিদর্শক নজরুল ইসলাম। তবে ক্যামেরায় কোনো কথা বলতে রাজি নন তিনি। অথচ চালগুলো সব জব্দ হয়েছে তেঁতুলিয়ায়। দরজা বন্ধ করতে হবে না। ট্রাকগুলো চাল নিয়ে ঢাকায় আসতে যমুনা সেতু অথবা কাজিরহাট ফেরিঘাট দিয়ে ঢুকতে হয়। ফেরিঘাটে 12 জুন থেকে 14 জুন সমস্ত টিকিট ঘেঁটে খুঁজে পাওয়া যায়নি ওই দুটো ট্রাক পার হওয়ার কোনো তথ্য। কাজিরহাট আরিচা অঞ্চল দিয়ে আপনাদের কোনো সিদ্ধান্তের যে গাড়ি দুটির নাম্বার 20-6760 এবং 20-6761 নম্বরের গাড়ি আমাদের মেমোরিতে বা নথিতে কোনো জায়গায় পারাপার হয়েছে এরকম কোনো রেকর্ড আমাদের নাই। তাহলে কি সেতু দিয়ে গেছে? যমুনা সেতু দিয়ে 6 চাকার ট্রাকে 22 টনের বেশি মালামাল পার করার কোনো সুযোগ নেই। টোল প্লাজার তথ্যও বলছে সেতু পার হয়নি ওই 2 ট্রাক। ওই জায়গা থেকে নিয়ে আপনার ওই যে ইসা আনলোড করতে আর কি তেতুলিয়া শহরে 20-6761 তেজেতে তো গেছে গাড়ি। আপনি ওই জায়গায় খোঁজ নিয়ে দেখেন, তেজেতে খোঁজ নিয়ে দেখেন। আপনি গেছিলেন কিনা? আপনি সিএসডি থেকে আপনি গেছেন? হ্যাঁ তেজেতে তো আমি অনেকবার যেতে পারি এখন কোন দিনে যে ভাই। এখন প্রশ্ন হলো, যদি ধরা না পড়তো এই 45 টন চাল তাহলে কি হতো? তেঁতুলিয়ার পরিদর্শক রুবেল আলমের কাছ থেকে জানা গেল খাদ্য গুদামের অন্ধকার কিছু গল্প। অবশ্যই আপনার মাল আপনি যদি আমাকে না বলেন যে আমি আপনাকে অফার করলাম স্যার চালটা বেশি দিয়ে আপনাকে 40 টাকা,
আমি ঠিক আছে। চার লেভেল ইনভয়েস হলো 5 কোটি ভি ইনভয়েস চালান দিতাম, ফার্স্ট সেকেন্ড থার্ড যে ঠিকাদার তার থেকে দেওয়া সে মধ্যে মাল আর ইনভয়েস পৌঁছায় আমি পেয়ে গেলাম, আমি মাল পাচ্ছি। চাল আটকের পর গ্রেফতার হয়েছিলেন ভাই ভাই হাস্কিং মিলের ম্যানেজার সাদেক। এখন অবশ্য জামিনে রয়েছেন তিনি ও মিলের মালিক শহীদুল। এ ধরনের ঘটনার আড়ালে কত চালান যে খোলা বাজারে বিক্রি হয়ে যায় তার কোনো ইয়ত্তা নেই, অথচ এই চাল থাকার কথা গরিবের পাতে। তদন্ত হয়, তবে সাজার তেমন কোনো নজির নেই। লোভের ঊর্ধ্বে উঠে কেউ কি দায়িত্ব নেবেন গরিবের চালের? তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে বাংলাদেশে আবারও পুরনো সমস্যাগুলো ফিরে আসবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে সিঙ্গাপুর ভিত্তিক চ্যানেল নিউজ এশিয়া সিএনএ টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেন তিনি। এছাড়াও বাংলাদেশে একটি গ্রহণযোগ্য ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের কথা বলেছেন প্রধান উপদেষ্টা। সরকারের দায়িত্ব নেয়ার পর যেসব লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল সেগুলো অর্জনের কাছাকাছি পৌঁছেছে বলেও জানান তিনি। নির্বাচনের পরে সরকারে থাকার কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়ে দেন প্রধান উপদেষ্টা। এছাড়াও পাকিস্তান ও চীনের সঙ্গে বাংলাদেশের ভালো সম্পর্ক রয়েছে উল্লেখ করেন। জানান পাশাপাশি ভারতের সঙ্গেও ভালো সম্পর্ক রাখতে চায় বাংলাদেশ। 1 year, 5 days. We are bringing it to a closure, coming close to achieving the goals that we set for ourselves. One was the reform. We are not going to get into a battle trying to get Hasina out of India. We said you can keep her. Our trial will go on. Trial will decide what happens to her. But in the meantime, she should not be given any chance to destabilize Bangladesh. সুষ্ঠু ভোট আয়োজনের জন্য নির্বাচন কমিশন শক্তিশালীকরণের সমান গুরুত্বপূর্ণ প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষ দায়িত্ব পালন। লেভেল প্লেয়িং ফিল্ডের বিষয়টি নির্ভর করে আইন বিধিবিধানের বাস্তবায়ন এবং রাজনৈতিক দলগুলোর উপর। এমনই মত নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর বদিউল আলম মজুমদার এবং জেসমিন টোলের। তাদের মতে ইসির বড় পরীক্ষা হচ্ছে আস্থাহীনতার দেয়াল ভাঙা। ভোটার নিজের ইচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে গিয়ে ভোট দিবেন পছন্দের প্রার্থীকে, এমন স্বাভাবিক অবস্থা ভুলতে বসেছিলেন নাগরিকরা। পরপর 3টি নির্বাচনে বিতর্কের ধারাবাহিকতায় তৈরি হয় আস্থাহীনতা। 24-এর 5 আগস্ট বদলে যাওয়া আবহে এবার আগামী ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। বিশ্লেষকরা বলছেন অতীতের দেয়াল ভাঙাই ইসির সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ভোটারদের আস্থায় আনা, নির্বাচনের পুরো সময় জুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, সামাজিক মাধ্যমের অপব্যবহার মোকাবেলা করতে হবে কমিশনকে। তারা কোনো অন্যায় না করলেও ওই সন্দেহতা থেকে যায়। সবচেয়ে বড় কথা হলো জনগণের আস্থা অর্জন করা, রাজনৈতিক দলগুলোর আস্থা অর্জন করতে হবে। তারা ব্যর্থ হলে তো বড় বিপর্যয় অপেক্ষা করছে। যেহেতু একটা দীর্ঘদিন ক্ষমতায় থাকা একটা দল অংশগ্রহণ করছে না, তার কর্মকাণ্ড কেমন হবে সেটা কিন্তু আমরা প্রেডিক্ট করতে পারছি না। এটা আমাদের কোনো চিন্তার মধ্যে আসছে না, কিন্তু ভোটারের চিন্তার মধ্যে আসবে। আস্থার জায়গাটাকে বাড়ানোর জন্য ইলেকশন কমিশনকে দৃশ্যমান কিছু প্রচারণা আনতে হবে, যে আপনারা ভোট কেন্দ্রে আসবেন, নিরাপদে আসবেন। এরই মধ্যে শক্তিশালী কমিশনের জন্য ভোট বাতিল, নির্বাচিত হওয়ার পরও প্রার্থিতা বাতিলের মতো বিভিন্ন বিষয় যুক্ত করে আচরণ বিধি প্রস্তাব করেছে ইসি, যা এখন অধ্যাদেশ হিসেবে জারির অপেক্ষায়। এগুলোর পাশাপাশি বিশ্লেষকরা জোর দিচ্ছেন সদিচ্ছার উপর। পলিটিক্যাল পার্টিগুলোকে নিজেদের দায়িত্ব নিতে হবে যে আমরা দেশে সুষ্ঠু নির্বাচন চাই। বহিষ্কার করলাম, আমার দলের লোক না, এইখানে এইটুকু বলে ছাড় দিলে কিন্তু হবে না। এই দায়িত্ব পলিটিক্যাল পার্টিগুলোকে নিতে হবে। সরকার বড় অংশীদার, সরকার মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকার মানে প্রশাসন। তারা যদি সঠিকভাবে ভূমিকা পালন না করে তাহলে কিন্তু সবচেয়ে
কার্যকর, শক্তিশালী, স্বাধীন নির্বাচন কমিশনও নিরপেক্ষ নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে পারবে না। বদিউল আলম মজুমদার ও জেসমিন টুলির মতে জনপ্রিয়তার দিক থেকে একটি দল এগিয়ে। এমন অবস্থায় সবাই যেন সমান সুযোগ পায় তা নিশ্চিত করতে দায়িত্বশীল আচরণ করতে হবে রাজনৈতিক দলগুলোকে। অসময় যখন যুদ্ধটা বাঁধে তখন কিন্তু অনেক কিছু আনফেয়ার ঘটার সম্ভাবনা থেকে যায়। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। আজ 15ই আগস্ট, শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী। ইতিহাসের এই দিনেই সপরিবারে হত্যা করা হয় বঙ্গবন্ধুকে। গতবারের মতো এবারও দিবসটি এসেছে ভিন্ন আবহে। আওয়ামী লীগ সরকারের টানা 3 মেয়াদে 15ই আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালিত হতো। গত বছর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সাধারণ ছুটি বাতিল করে অন্তর্বর্তী সরকার। 15 আগস্ট 1975 স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এক কালো অধ্যায়। 15 আগস্ট ভোররাতে কিছু বিপদগামী সেনা সদস্য ধানমন্ডি 32 নম্বরের বাসভবনে সপরিবারে হত্যা করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বঙ্গবন্ধুকে হত্যা করেই তারা থামেনি। বুলেটের আঘাতে একে একে প্রাণ হারিয়েছেন তার সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেসা মুজিব, ছেলে শেখ কামাল, শেখ জামাল, শিশু শেখ রাসেল সহ পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল। নির্মম ওই হত্যাযজ্ঞে প্রাণে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর অনুজ শেখ নাসের, ভগ্নিপতি আব্দুর রব শ্রেনিয়াবাদ, তার ছেলে আরিফ ও মেয়ে বেবি, সুকান্ত বাবু, বঙ্গবন্ধুর ভাগ্নে যুবলীগ নেতা শেখ ফজলুল হক মনি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজুমনি, আব্দুল নাইম খান রিন্টু, কর্নেল জামিল সহ পরিবারের 16 সদস্য ও ঘনিষ্ঠজন। ওই ঘটনার সময় 2 মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে অবস্থান করছিলেন। ছাত্র জনতার অভ্যুত্থানে গেল বছরের 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর নিষিদ্ধ হয় আওয়ামী লীগের কার্যক্রম। যদিও ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা ও কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি। জাহিদ হাসান, যমুনা নিউজ। 15ই আগস্ট ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ধানমন্ডি 32 ও আশপাশের এলাকায়। পুলিশ জানায় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক আছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার সন্ধ্যায় ধানমন্ডি 32 নম্বর থেকে উৎসুক জনতা কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সমর্থক সন্দেহে 3 জনকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ সময় আটককৃতদের মারধর করতেও দেখা যায়। এ তথ্য জানিয়েছেন রমনা বিভাগের টিসি মাসুদ আলম। বলেন, যাচাই বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখানে একটু উৎসুক জনতা বেশি, হয়তোবা অনেকে আবার এখানে দেখতে আসছে, কৌতূহলবশত আসছে। এই বেশি লোকজন হওয়ার কারণে যেটা হচ্ছে, এর মধ্যে কিছু মাঝে মাঝে একটু গুজবের মতো ঘটনা ঘটতেছে। তা আমরা এরকম 2-3 জনকে আমাদের কাছে দিয়েও দিছে তা এখানকার কিছু লোকজন। তা আমরা ওইগুলো একটু যাচাই বাছাই করে 3 জন আমাদের কাছে আছে হেফাজতে, 3 জনের যাচাই বাছাই করে যেটা আইনগত ব্যবস্থা নেওয়া দরকার, যেটা হবে সেটা আমরা নিব। রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড বর্তমান অন্তর্বর্তী সরকারকে উৎখাতে জড়িত থাকার অভিযোগে গণ অভ্যুত্থানে ক্ষমতা হারানো শেখ হাসিনা সহ 286 জনের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী অপরাধের প্রমাণ পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। দীর্ঘ তদন্ত শেষে রাষ্ট্রবিরোধী অপরাধের প্রমাণ পাওয়ার পর তাদের বিরুদ্ধে সিআইডি আদালতে চার্জশিট দাখিল করে। সিআইডি জানায়, শেখ হাসিনা সহ 286 জনের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কাজে লিপ্ত থাকার অপরাধের প্রমাণ পাওয়া গেছে। তারা অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করছিল। জানা যায়, অভিযুক্ত শেখ হাসিনা ও তার সহযোগীরা দেশি বিদেশি যোগাযোগ ও অর্থায়নের মাধ্যমে বিভিন্ন পর্যায়ে নাশকতার পরিকল্পনা করে। তালিকায় সাবেক মন্ত্রী পরিষদের সদস্য, শীর্ষ রাজনৈতিক নেতা, ব্যবসায়িক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রভাবশালী ব্যক্তির নামও রয়েছে। ক্ষমতার অপব্যবহার করে 60 কোটি 14 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সাবেক প্রধানমন্ত্রী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করার অভিযোগ আনা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নিয়মিত ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। তিনি জানান, পাবলিক সার্ভেন্ট হিসেবে ক্ষমতার অপব্যবহার করে 57 কোটি টাকার সন্দেহভাজন লেনদেনের তথ্য পেয়েছে দুদক। এমনকি জয়ের নামে যুক্তরাষ্ট্রের 2 বাড়ির সন্ধান পাওয়া গেছে, যার মূল্য বাংলাদেশি টাকায় 54 কোটি টাকারও বেশি। এছাড়া সাংবাদিক মুন্নি সাহা ও তার স্বামীর সম্পদ বিবরণী চাওয়া হয়েছে।
অসৎ উদ্দেশ্যে অসাধু উপায়ে অর্জিত জ্ঞাত আয়ের উৎসের সাথে সঙ্গতিবিহীন 60,14,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং 57,50,00,000 টাকারও বেশি মূল্যের অর্থ সন্দেহজনক লেনদেন করে অনুসন্ধানকালে প্রমাণিত হয় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শেখ হাসিনার আমলে গোয়েন্দা নজরদারির জন্য কেনা যন্ত্র ও সরঞ্জাম এবং তার ব্যবহার তদন্তে কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে আওয়ামী লীগ সরকারের সময় পুলিশের মারণাস্ত্র কেনা নিয়েও আরেকটি কমিটি করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেস্ট সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক ও প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর বিষয়ে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব জানান, গেল সরকারের অপশাসন ও পৈশাসিকতা পেরিয়ে জনকল্যাণমূলক কাজে মনোযোগী বর্তমান সরকার। কত টাকার কত মিলিয়ন ডলার এটা কেনা হয়েছে এবং কোথা থেকে এইগুলো কেনা হচ্ছে, অলরেডি যে রিপোর্টে এসছে যেগুলো অনেক কিছু ইসরায়েল থেকে কেনা হয়েছে। তো এই পুরো বিষয়গুলো তারা খতিয়ে দেখবেন, সেগুলোর উপরে এটার প্রধান থাকবেন হচ্ছেন আমাদের স্পেশাল অ্যাডভাইজার অন পোস্ট টেলিকমিউনিকেশন অ্যান্ড আইসিটি অ্যাফেয়ার্স ফয়েজ তায়েব আহমেদ। কুমিল্লায় নাঙ্গলকোটে গ্রুপিংয়ের কারণে বিএনপির মধ্যে বাড়ছে বিভক্তি, মানছে না উপজেলা কমিটির নির্দেশনা। তৃণমূলের ত্যাগীদের বাদ ও গঠনতন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আওয়ামী লীগের নেতাকর্মী দিয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ সাবেক এমপির বিরুদ্ধে। আর কোন প্রার্থী আছে? আপনারা কি এই তিনজনকে সমর্থন করেন? নাঙ্গলকোটের ঢালুয়া ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন কমিটির নাম ঘোষণা করছেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম সহ আরও কয়েকজন নেতা। তবে এই কমিটি নিয়ে উঠেছে বিতর্ক। অভিযোগ, দলের গঠনতন্ত্রের তোয়াক্কা না করেই গেল 12 ও 13 আগস্ট উপজেলার 15টি ইউনিয়নে কমিটি ঘোষণা করা হয়। আগের কমিটি বিলুপ্ত না করে কিভাবে নতুন করে আবার কমিটি হয়? 12 তারিখ নির্বাচন, তো হলো ফরম বিক্রি করলো 10 তারিখ, উদ্যোগ করবো কোন দিন? শেখ হাসিনার ওভারটাইট করি এ সন্ত্রাসী বাহিনীরা যে নাঙ্গলকোট যে কর্মকাণ্ড ঘটাইতে আছে, এটা নজিরবিহীন ঘটনা। অভিযোগ উঠেছে বিএনপির সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়া এসবের নেতৃত্বে রয়েছেন। তাই পূর্ব ঘোষিত দ্বিবার্ষিক সম্মেলন স্থগিত করে বিজ্ঞপ্তি দেয় উপজেলা বিএনপি। দাবি করা হয়, কমিটিতে ত্যাগীদের বাদ দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসিত করা হচ্ছে এবং ভাইরাল করা হচ্ছে সেসব নেতাদের ছবিও। প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা ইউনিয়নে সেক্রেটারি সভাপতি সব আওয়ামী লীগের দিছে। আমার কাছে তো 5 লাখ টাকা নাই যে আমি আপনাকে দিয়ে সেক্রেটারি পদটা কিনে নিব, ওই টাকা তো আমার কাছে নাই। এটা তো যারা আওয়ামী লীগ আগে 17 বছর আওয়ামী লীগের সাথে হাত করে চলছে, তাদের কাছে টাকা আছে, উনি টাকা দিচ্ছে আর উনি নিচ্ছে, আর আমি নির্বাচনে একটা খেলা খেলতেছে। স্থগিত ঘোষণার পরেও কিভাবে জেলা কমিটির নেতারা এভাবে সম্মেলন করছেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন উপজেলা কমিটির আহ্বায়ক। সাবেক এমপি গফুর ভূঁইয়ার দাবি, ঘরে বসে কমিটি করতে না পেরে এসব অভিযোগ করছেন তারা। দীর্ঘদিন যাবৎ যারা রাজনীতিতে সম্পৃক্ত ছিল, তারা যাতে এই রাজনীতির মধ্যে সম্পৃক্ত থাকে ওয়ার্ড এবং ইউনিয়ন পর্যায়ে এবং থানা পর্যায়ে, এটাকে উপেক্ষা করে কিছু আমাদের ছদ্মবেশী মহল অবজ্ঞা করে তারা এ সমস্ত সম্মেলন করেছে। ঘরে বসে যে আগে কমিটি করছে ওই কমিটি বহাল রাখতে হবে, সম্মেলনের মাধ্যমে এরা চায় না। সম্মেলনে করলে ওরা তো পকেট নেতা, গাইবি কমিটি গাইবি নেতা হয়েছেন, এখন তারা কমপ্লেইন করে, সংবাদ সম্মেলন করে ওখানে, কিন্তু ফিল্ডে আসেন না। দলের গঠনতন্ত্র মেনে সুষ্ঠু ভোটের মাধ্যমে তৃণমূলের নেতৃত্ব নির্বাচিত হবে, এমন প্রত্যাশা বিএনপির ত্যাগী নেতাকর্মী ও সমর্থকদের। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা।
লালমনিরহাট ও কুড়িগ্রামে নদ নদীর পানি কিছুটা কমলেও এখনও চরাঞ্চল ও নিচু এলাকা নিমজ্জিত পানির জলে। ডালিয়া ব্যারেজ পয়েন্টে গতকাল তিস্তার পানি বিপদসীমার 18 সেন্টিমিটার উপর থাকলেও আজ তার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি কিছুটা কমলেও ব্যারেজের ভাটিতে থাকা লালমনিরহাটের হাতিবান্ধা, কালীগঞ্জ, আদিতমারি ও সদরের 20টি গ্রামে নিম্নাঞ্চল বানের জলে নিমজ্জিত। পানিবন্দী অন্তত 7,000 পরিবার। অনেকে গবাদি পশু নিয়ে আশ্রয় নিয়েছেন বাঁধ কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে। বন্ধ রয়েছে বেশ কয়েকটি বিদ্যালয়। পানিতে তলিয়ে আছে রোপা, আমন, সবজি সহ ফসলের ক্ষেত। পানি প্রবাহ স্বাভাবিক রাখতে খুলে রাখা হয়েছে ব্যারেজের 44টি জলকপাট। এদিকে কুড়িগ্রামে দুধকুমার নদীর পানি কিছুটা কমলেও তা বিপদসীমার সমান রয়েছে। এছাড়া তিস্তা, ধরলা ও ব্রহ্মপুত্রের পানিও গতকালের তুলনায় কিছুটা কমেছে। তীরবর্তী নিচু এলাকার রাস্তাঘাট পানিতে তলিয়ে থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের। তলিয়ে আছে চরাঞ্চলের কৃষি জমিও। বন্যাপ্রবণ 6 উপজেলায় পরিস্থিতি মোকাবেলায় কন্ট্রোল রুম খুলেছে প্রশাসন। বর্ষা মৌসুম এলে নদীতে হারিয়ে যাচ্ছে একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান। শুধু মানিকগঞ্জে গত এক দশকে নদীতে বিলীন হয়েছে 42টি বিদ্যালয় ও মাদ্রাসা। এতে সরকারের আর্থিক ক্ষতি কোটি কোটি টাকা। এখনও ভাঙন ঝুঁকিতে আরও 12টি শিক্ষা প্রতিষ্ঠান। এই অবস্থায় চরাঞ্চলে ভাঙন সহনশীল ও সহজে স্থানান্তরযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার দাবি স্থানীয়দের। গেল 7 জুন চোখের সামনে এভাবেই ধসে পড়ে দৌলতপুরের নিজ ভারেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 3তলা ভবন। পদ্মা যমুনা তীরবর্তী এলাকাগুলোতে এভাবেই হারিয়ে গেছে বহু শিক্ষা প্রতিষ্ঠান। স্কুল ভবনের যে অবশিষ্ট অংশ দেখা যাচ্ছে, এটি বাচামারা ইউনিয়নের নিজ ভারেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অংশ। 2 মাস আগে এই 3তলা স্কুল ভবনটি ধসে পড়ে এখানে। এরপরই বন্ধ রয়েছে পাঠদান। এই স্কুলের শিক্ষার্থীরা এখন কে কোথায় আছে তা জানা নেই স্বয়ং প্রধান শিক্ষকেরও। শিক্ষার্থীদের কোলাহলে মুখর থাকতো যে অঙ্গন, সেখানে বইছে পানির স্রোত। স্মৃতিচারণ করতে গিয়ে তাই তো আপ্লুত প্রধান শিক্ষক। দেখা করবো ছাত্র ভালো লাগবে, পুরাতন ছাত্র দেখ মা মমতা লাগবো, কিন্তু ভাগ্য আমার তো নাই। আমার ভাগ্য না থাকলে কি করবো কন? আমি বড় আশা করছিলাম আমার ছাত্র আমাকে বিদায় দেওয়া আনন্দের সাথে। আমি যা করছি স্কুলে এমন কোনো কাজ বাক রাখি নেই। শিক্ষা অফিসের তালিকা অনুযায়ী গেল 10 বছরে জেলায় নদী ভাঙনে হারিয়ে গেছে অন্তত 42টি বিদ্যালয় ও মাদ্রাসা। ঝুঁকিতে রয়েছে আরও 12টি। হরিরামপুর ও দৌলতপুর উপজেলায় সবচেয়ে বেশি শিক্ষা প্রতিষ্ঠান নদীতে বিলীন হয়েছে। এর ফলে একদিকে চরাঞ্চলের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে, অন্যদিকে সরকারের বাড়ছে আর্থিক ক্ষতি। পানির গভীরতা অনেক বেশি, যে কোনো সময় দেখা গেল যে ভাঙন হইতে পারে। এরকম বিল্ডিং না হয়ে স্থানান্তরযোগ্য অবকাঠামো হলে সবচেয়ে ভালো। স্থানীয়রা বলছেন শিক্ষা প্রতিষ্ঠান পরিকল্পনায় পরিবেশ ও ভাঙন ঝুঁকি বিবেচনায় নেওয়া হয়নি, যথাযথভাবে নেওয়া হয়নি পানি উন্নয়ন বোর্ডেরও মতামত। নথিপত্র পর্যালোচনা করে দেখেছি যে আমাদের সাথে নদী শাসনের বিষয়টি বিবেচনা করা হয়েছে কিনা আমার নথিপত্রে আমি সেই ধরনের কোনো তথ্যপত্র পাইনি। শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ কাজ বাস্তবায়ন করে এলজিডি ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। মাঠ পর্যায়ের কর্মকর্তারা ক্ষতির দায় না নিলেও জানান সীমাবদ্ধতার কথা। জমির মালিকানাটা শিক্ষা প্রতিষ্ঠানের হতে হবে। এখন এলজিডির দায় যে বিষয়টা আসছে, এলজিডি নির্মাণকারী প্রতিষ্ঠান, যিনি জমির মালিক তার জমিতেই তাকে নির্মাণ করতে হবে, এর বাইরে অন্য জায়গায় সে নির্মাণ করতে পারবে না। এই ধরনের একটা স্ট্রাকচার পানির মধ্যে থাকলে ঠিকভাবে নদীতে লঞ্চ বা এই ধরনের চলাচল করতে পারে না, এটাও একটা ডিফিকাল্টিস। যার কারণে আমরা সবসময় মনে করি যে চর অঞ্চলে সবসময় পোর্টেবল স্ট্রাকচার করাই বেটার, যাতে ভাঙন হলেই এটা আমরা স্থানান্তর করতে পারি। স্থানীয়রা বলছেন পাকা ভবনের বদলে ভাঙন সহনশীল ও সহজে স্থানান্তরযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন জরুরি। এজন্য সরকারকে প্রয়োজনে আলাদা নীতিমালা করার দাবি মাঠ প্রশাসন কর্মকর্তাদের। বর্তমানে যে আমরা এই ধরনের কার্যক্রম নিয়ে আমরা স্থায়ী ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতেছি প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ের জন্য চরাঞ্চলে বা ভাঙন প্রবণ অঞ্চলে, এটা পরিবর্তন করা দরকার। ভাঙন শুধু অবকাঠামো নয়, ধ্বংস করছে শিক্ষার ভবিষ্যৎও। চরাঞ্চলে একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান নদীতে হারিয়ে যাওয়ার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এখনই নিতে হবে টেকসই ও স্থানান্তরযোগ্য ভবনের পরিকল্পনা। আর এটি করা গেলে একদিকে সরকার যেমন বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি থেকে রক্ষা পাবে, অন্যদিকে শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে এই চরগুলোতে। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ।
দীর্ঘ ২৫ বছর ধরে হাতি মানুষ দ্বন্দ্ব চলছে জামালপুরের বকশীগঞ্জের সীমান্ত ঘেঁষা পাহাড়ি গ্রামগুলোতে। বন জঙ্গল কেটে সাফ করায় খাদ্য সংকটে চাষাবাদের জমি ও লোকালয়ে ঢুকে পড়ছে হাতির পাল। আতঙ্কে নির্ঘুম রাত কাটছে সেখানকার বাসিন্দাদের। সম্প্রতি হাতির দুটি দল আবারও পাহাড় ছেড়ে নেমেছে সমতলে। দ্রুত স্থানীয়দের জানমাল রক্ষায় স্থায়ী সমাধান চাইছেন জনপ্রতিনিধিরা। বিস্তারিত সাগর ফরাজির প্রতিবেদনে। পাহাড় জুড়ে ঘন গাছগাছালি, যেন সবুজ চাদরে মোড়া। কাছে গেলে দেখা মিলবে বনো হাতির দলের। গোটা পাহাড় জুড়েই তাদের বিচরণ। 2 সপ্তাহেরও বেশি সময় ধরে ঐরাবতগুলো রয়েছে জামালপুর বকশীগঞ্জে বাংলাদেশ ভারত সীমান্ত ঘেঁষা কয়েকটি পাহাড়ে। দিনভর ঘুরে বেড়ানো শেষে খাবারের খোঁজে নেমে আসে সমতলে। প্রথমে আবাদি জমির ফসল শেষ করে ক্ষুধা না মিটলে ঢুকে পড়ে লোকালয়ে। ধান খায় আঙ্গর গ্রামে ঢুকিয়ে আঙ্গর বাড়ি ঘরের ধান চাল দিলে একটু করে আছে এলেও খায় জায়গা। হাতি যখন আমি আসে তখন আঙ্গর খুব অসুবিধা হয়। খেত খোলা সব শেষ করে ফেলাইছে। 25 বছর যাবত এই পিতলেতে আছে আঙ্গর। দীর্ঘ রাত জেগে থাকার পরে অনেকেই চেষ্টা করি হাতি তাড়ানোর জন্য, কিন্তু সেটা আমরা কোনোভাবেই পাচ্ছি না। কষ্টের ফসল রক্ষা করতে নানাভাবে চেষ্টা করে চাষিরা, যদিও তাতে খুব একটা কাজ হয় না। ধানোয়া কামালপুরের সাতানিপাড়া, সোমনাথপাড়া ও দিগলাকোনা সহ কয়েকটি পাহাড়ি গ্রামের বাসিন্দারা এখন হাতির আতঙ্কে দিন কাটাচ্ছেন। হাতে আলে পরে আমগর চাইতেই দেখা ছাড়া আর কোনো উপায় নাই। এটা মনে করেন যে কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এটা মনে করেন যে আগুন, পানি, মশাল হইলে আর কি কিছু নিয়ন্ত্রণ আসে, তাও ভয়ে মনে করেন মানুষ মারার ভয় থাকে। বাড়ি ঘরও থাকতে পারি না, এরকম অবস্থা দাঁড়ায় গেছে। অনেক ক্ষতিগ্রস্ত করে নিচ্ছে, আবার ফসল তো সারাই। জনপ্রতিনিধিরা বলছেন দীর্ঘদিনের এই সমস্যার সমাধান মিলছে না। ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার আশ্বাস দিলেন ইওরং। অনেক মানুষ মারা গেছে, এলাকা কমপক্ষে 20-30 জন মানুষ মারা গেছে, অনেক ঘর বাড়ি ভাঙছে। এবার যে হাতিটা আসছে, এরা এই রোয়া লাগানোর পর থেকে এই রোয়া শেষ করে ফেলেছে। সাময়িক সমাধান হিসেবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তালিকা তৈরি করব। তালিকা তৈরি করে তালিকা ধরে তাদেরকে আমরা ক্ষতিপূরণের ব্যবস্থা করব। যদিও বিশেষজ্ঞরা বলছেন হাতি তাড়ানো নয়, বরং প্রয়োজন সহা অবস্থান। তবে মিটবে হাতি ও মানুষের দ্বন্দ্ব। হাতির যে আবাসটুকু আছে, যে পাহাড় টিলা আছে, সেখানে যাওয়া যাবে। সেখানে বনাঞ্চল যা আছে, লতাপাতা যা আছে, গুল্ম আছে, এটা হাতির জন্য ছেড়ে দেবে। সরকারি জায়গাতে যদি তার কোনো ফসল থাকে, ক্ষেত থাকে, এটা ছেড়ে দিতে হবে। 2 যুগেরও বেশি সময় ধরে জামালপুর ও শেরপুরের এই গারো পাহাড়ে হাতি ও মানুষের সংঘাত চলে আসছে। গত কয়েকদিন ধরে এই পাহাড়গুলোতেই হাতিরা তাণ্ডব চালাচ্ছে। স্থানীয় বাসিন্দারা প্রতিহতের চেষ্টা করলেও কোনো কাজে আসছে না। এই জায়গা থেকে দ্রুত সময়ের মধ্যে সরকারিভাবে উদ্যোগ না নিলে বড় ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে স্থানীয় বাসিন্দারা। সাগর ফরাজি, গারো পাহাড়, বকশীগঞ্জ, জামালপুর। ঝিনাইদহের গৌরীনাথপুরে জমে উঠেছে ড্রাগন ফলের সবচেয়ে বড় হাট। দিনে প্রায় 4 কোটি টাকার বেচাকেনায় খুশি কৃষক ও ব্যবসায়ীরা। তবে তাদের অভিযোগ, হাটটি জমজমাট হলেও বিশ্রামাগার সহ নিরাপদ ব্যাংকিং সেবা ও যানবাহন রাখার শেড নিয়ে প্রায়ই বিপত্তিতে পড়তে হয় তাদের। হাটের একমাত্র রাস্তাটিও প্রয়োজনের তুলনায় সরু। দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি ভুক্তভোগীদের। ঝিনাইদহের মহেশপুর উপজেলার গৌরীনাথপুর ড্রাগন ফলের হাট। প্রতিদিন ক্রেতা বিক্রেতাদের হাঁকডাকে মুখর এই হাটে বেচাকেনা হয় অন্তত 4 কোটি টাকা। 2022 সালে 30টি মোকাম নিয়ে প্রতিষ্ঠিত হলেও বর্তমানে হাটে মোকামের সংখ্যা 78টি। ঝিনাইদহ সহ পার্শ্ববর্তী জেলা যশোর, চুয়াডাঙ্গা, মাগুরা থেকেও প্রতিদিন আসে ট্রাক বোঝাই ড্রাগন ফল। পাইকাররা আসেন ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ দেশের বিভিন্ন স্থান থেকে। 4 বছর আগে আমাদের এই বাজারটা প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে সারা বাংলাদেশে বৃহৎ পাইকারি ড্রাগন বাজার হিসেবে পরিচিতি লাভ করে। বৃহত্তম বাজার হলো গৌরীনাথপুর বাজার, ড্রাগনের বাজার। সেই হিসাবে সুযোগ সুবিধা বলতে গেলেই সীমিত, পার্সেন্ট কিছুই নাই বলতে গেলেই চলে। এই হাটকে ঘিরে এত আয়োজন থাকা সত্ত্বেও নেই ব্যবসায়ীদের জন্য কোনো বিশ্রামাগার, টয়লেট কিংবা যানবাহন রাখার শেড। রয়েছে হিমাগার সংকটও। এছাড়া যাতায়াতের একমাত্র সড়কটি সরু হওয়ায় বিভিন্ন সময় বাধে বিপত্তি। রাস্তাগুলো মাত্র 8 থেকে 9 ফিট,
অথচ প্রত্যেকদিন এই বাজারে 200 থেকে 300 ট্রাক লোড হয়। ব্যাপারীদের থাকার অসুবিধা, ব্যাপারীরা এসে মাল কিনবে, রিল্যাক্সে বৃষ্টি হচ্ছে একটা থাকার কোনো জায়গা নাই। ড্রাগন যেহেতু সারা বাংলাদেশে একসাথেই কিন্তু এগুলো হারভেস্ট করতে হয়, যার জন্য এগুলো রক্ষণাবেক্ষণ বা একটা সংরক্ষণের জন্য একটা হিমাগার প্রয়োজন। চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস কৃষি সম্প্রসারণ কর্মকর্তার। ফলের হিমাগারের জন্য কোটচাঁদপুর, কালীগঞ্জে এই 2 উপজেলার মধ্যে একটি স্থাপনের জন্য আমরা ইতিমধ্যেই সরকারের কাছে প্রস্তাবনা পাঠিয়েছি। অর্থাৎ সরকারের সেটি বিবেচনায় রয়েছে। ভবিষ্যতে যদি এরকম আরও আমাদের চাহিদা তৈরি হয়, আমরা অবশ্যই সরকারের দৃষ্টি আকর্ষণ করব যদি গবেষণা প্রতিষ্ঠান করা যায়। চলতি বছর জেলায় 1200 হেক্টর জমিতে ড্রাগনের চাষ হয়েছে। সাইফ আহমেদ, যমুনা নিউজ। ভারতের জম্মু কাশ্মীরে আকস্মিক ভারী বর্ষণ আর আকস্মিক প্লাবনে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 46 জন। এখনও নিখোঁজ আরও 2 শতাধিক, এই তথ্য নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। প্রাণহানির সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। অঞ্চলটির কিশতওয়াড় জেলার 400টি গ্রামে আকস্মিক ক্লাউডবার্স্ট বা মেঘ বিস্ফোরণের জেরে হয় ব্যাপক বৃষ্টি। 1 ঘন্টায় 100 মিলিমিটারের বেশি বৃষ্টি হয় আর তাতে দেখা দেয় হঠাৎ প্লাবন। দুর্গত এলাকাটি দিয়ে মচাইল মাতা মন্দিরে যান পুণ্যার্থীরা। তাদের অনেককেই ভাসিয়ে নিয়ে যায় বানের পানি। নিখোঁজদের উদ্ধারে চলছে অভিযান। আর্মি রকেট ফোর্স নামে সামরিক বাহিনীর নতুন ইউনিট গঠনের ঘোষণা দিল পাকিস্তান। দেশটির স্বাধীনতা দিবস উপলক্ষে এই ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বিভিন্ন ধরনের রকেট, হাইপারসনিক ও ব্যালিস্টিক মিসাইলের তত্ত্বাবধানের দায়িত্বে থাকবে এই রকেট ফোর্স। শত্রুপক্ষের যে কোনো আগ্রাসন ঠেকানোর পাশাপাশি পাল্টা আঘাত হানতে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে গঠন করা হবে এই উইং। গেল মে মাসে পাকিস্তান ভারত যুদ্ধে পাল্টাপাল্টি হামলায় বিভিন্ন ধরনের রকেট এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে 2 পক্ষই। ভারতীয় ভূখণ্ডে ফাতাহ মিসাইল হামলার দাবিও করে পাকিস্তান। এবার আর্মি রকেট ফোর্স গঠনের ঘোষণা দিল ইসলামাবাদ। চিরবৈরী ভারতের সাথে পাল্লা দিতে নতুন এই সংযোগ পাকিস্তানি সামরিক বাহিনী। আজ ইস মৌকা পর मैं পাকিস্তানের আর্মি রকেট ফোর্স গঠনের ঘোষণা করছি। আধুনিক প্রযুক্তি দিয়ে সজ্জিত সামরিক বাহিনীর এই ইউনিট পাকিস্তানের সামরিক ক্ষমতা বৃদ্ধিতে মাইল ফলক সৃষ্টি করবে বলে আমার বিশ্বাস। জঙ্গি সলাহিয়ত কো মজিদ মজবুত। ধারণা করা হচ্ছে চীনের পিপলস লিবারেশন আর্মির রকেট ফোর্সের আদলে তৈরি করা হবে সামরিক বাহিনীর এই ইউনিট, যাদের কাজ হবে ব্যালিস্টিক, হাইপারসনিক ও ক্রুজ মিসাইলের পাশাপাশি বিভিন্ন পাল্লার রকেটের তদারকি করা, যা পাকিস্তানের সামরিক নীতিতে লক্ষণীয় পরিবর্তন নিয়ে আসবে বলে মনে করা হচ্ছে। 1947 সালে ব্রিটিশ শাসন থেকে মুক্তি পাওয়ার পর থেকেই পাল্লা দিয়ে নিজেদের সামরিক সক্ষমতা বাড়িয়ে যাচ্ছে পারমাণবিক অস্ত্রধারী 2 দেশ পাকিস্তান ও ভারত। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যকার বহুল আলোচিত বৈঠক। ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে স্থানীয় সময় বেলা 11:30টায় যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের অ্যাঙ্করেজ শহরে হবে এই বৈঠক। তবে 2 বিশ্ব নেতার এই আলোচনা থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি চুক্তির সম্ভাবনা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশ্লেষকরা। তবে আলোচনা ঠিকঠাক হলে খুব দ্রুত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সাথে নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনার কথাও বলেছেন ট্রাম্প। এদিকে এরই মধ্যে ট্রাম্প ঘোষণা দিয়েছেন যুদ্ধ বন্ধে রাজি না হলে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে রাশিয়াকে।